আসসালামু আলাইকুম। অনলাইন সকল শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে দেখি আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায়ের প্রথমে আমাদের কী কী শিক্ষণফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা নিয়ে। তো স্বাভাবিক সংখ্যার আলোকে যে সকল শিক্ষণফল রয়েছে তা হলো যে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে পারবে, অর্থাৎ অঙ্ক ব্যবহার করে কীভাবে স্বাভাবিক সংখ্যা গঠন করা যায় বা স্বাভাবিক সংখ্যাগুলো ব্যবহার করে কীভাবে সংখ্যা গঠন করা যায়। দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে পড়তে পারবে এবং লিখতে পারবে। এই দুটি শিক্ষণফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা চেনার আগে আমাদের প্রথমে চিনতে হবে যে অঙ্ক কী। সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাদেরকে অঙ্ক বলে, অর্থাৎ গণিতে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যা লিখে থাকি। তাহলে গণিতের অঙ্ক প্রতীক হচ্ছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি। এখানে যদি আমি শূন্য কয়েকবারও লিখি তাহলে শূন্যের কোনো মূল্য নেই। এই কারণে শূন্যকে স্বাভাবিক সংখ্যা বলা হয় না, অর্থাৎ শূন্য ব্যতীত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন আমরা জানব অঙ্কপাতন কী। অঙ্ক দিয়ে সংখ্যা লেখাকে অঙ্কপাতন বলে। 10, 55, 1225 এখানে আমরা 3টি সংখ্যা লিখেছি। 10 লিখতে 2টি অঙ্ক ব্যবহার করছি, 55 লিখতে 2টি এবং 1225 লিখতে 4টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে অঙ্ক দুই প্রকার, সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক। সার্থক অঙ্কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং সহকারী অঙ্ক হচ্ছে 0। তাহলে এই অঙ্কগুলোকে প্রক্রিয়া করার জন্য যেই প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। তাহলে গণিতে আমরা 4 ধরনের প্রক্রিয়া প্রতীক দেখতে পাই: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন আমরা দেখব যোগ কাকে বলে। তাহলে 2 বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। আমরা এখানে উপরে যেই সংখ্যাগুলো লিখেছিলাম এর থেকে আমি 2টি সংখ্যা নিয়েছি, 55 এবং 1225। তো 2টি সংখ্যা নিচে লিখেছি। 5 পাশে 10, 10 0, হাতে 1, 1 আর 2 3, 3 আর 5 8, 2 এর 2, 1 এর 1। তাহলে এখানে আমরা 2টি সংখ্যাকে একত্রিত করে ফেললাম। এখানে 2টি সংখ্যা সমান নয়, একটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট আর একটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই 2 বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যা আমরা পরিণত করেছি, তা হচ্ছে যে 1280। তাহলে এটি হচ্ছে আমাদের যোগ। এখন আমরা দেখব যে বিয়োগ কি। বিয়োগ 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম বিয়োগ। এখানে আমরা 2টি সংখ্যা দেখতে পাচ্ছি, 125 এবং 147। 147 বড় এবং 125 ছোট। তাহলে 147 থেকে আমরা 125 বাদ দিব। 5 থেকে 7 হবে 2 হলে, 2 আছে 4 হবে 2 হলে, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে 147 থেকে যদি 125 বাদ দেওয়া হয় তাহলে 22 থাকে। তাহলে 22 হচ্ছে বিয়োগফল। তাহলে 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে 147 থেকে ছোট সংখ্যা 125 বাদ দিয়েছি, এর নাম হচ্ছে বিয়োগ। এখন দেখো আমরা গুণ কাকে বলে। গুণ দ্রুত এবং সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে। তাহলে দ্রুত এবং সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে। তাহলে আমরা এখানে 25, 25, 25 4টি 25 যোগ করেছি, যোগফল হয়েছে 100। কিন্তু এটা আমরা আরও সহজে করতে পারি যে 25কে যদি 4 দিয়ে গুণ করা হয়, 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, 4 দুগুণে 8, 8 আর 2 যোগ করলে হয় 10। তাহলে 100 হয়ে গেল। এভাবে আমরা 25 25 যোগ না করে সংক্ষেপে যে ফল বের করার পদ্ধতি সেটা হচ্ছে আমাদের গুণ। দ্রুত সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে। এখন আমরা দেখব ভাগ কাকে বলে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে, অর্থাৎ 10 টাকা থেকে 2 টাকা করে ভাগ করে দাও। তো 10 টাকা থেকে যদি 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা করে ভাগ করে দিই তাহলে দেখো যে আমরা 5 জনকে দেওয়া যায়। কিন্তু আমরা এটা সহজে বের করতে পারি। সহজে বের করার পদ্ধতি হচ্ছে 2 টাকা করে 10 টাকা 2 টাকা করে ভাগ করে দিব। তাহলে 2 এর নামটা বড়, 2কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 বার যায়। তাহলে 5 দুগুণে 10 শূন্য। তাহলে আমরা 2 টাকা 2 টাকা করে যদি 10 টাকা ভাগ করে দেই তাহলে 5 জনকে ভাগ করে দেওয়া যাবে। এই জন্য বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। এই ভাগটা এভাবে করা যেতে পারে।
এখন আমরা আমাদের পরের পার্টে যাব, অর্থাৎ আমাদের যে মূল লক্ষ্য ছিল যে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন। এখন আমরা আবার সেই সংখ্যাতে চলে যাই। আমরা অঙ্কের আরও একটি সংজ্ঞা দেখি যে গণনার কাজে যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে। তাহলে গণনার কাজে যে সকল প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে। তো সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 5। 1 হচ্ছে একটি অঙ্ক এবং সংখ্যা, 2 হচ্ছে একটি অঙ্ক এবং সংখ্যা, 5 হচ্ছে একটি অঙ্ক এবং সংখ্যা। 125 এখানে হচ্ছে একটি সংখ্যা, 3টি অঙ্ক নিয়ে গঠিত। তাহলে আমরা বলতে পারি যে সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। অর্থাৎ এই যে 125 সংখ্যাটি কিন্তু অঙ্ক নয়, কিন্তু 5 এই সংখ্যাটি অঙ্ক এবং সংখ্যা। তাহলে কারণ গণিত শাস্ত্রে 10টি অঙ্ক রয়েছে, আমরা এটা শিখলাম। এখন আমরা এই অঙ্কগুলো ব্যবহার করি কিভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করা যায়, এই বিষয়টা আমরা এখন দেখব। এতক্ষণে আমরা যা আলোচনা করলাম আমরা অলরেডি শিখে গেছি যে গণিতে 10টি অঙ্ক বা প্রতীক রয়েছে। এই 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গঠন করা যায়, আর এর নাম হচ্ছে অঙ্কপাতন। এখন আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে বিভিন্ন সংখ্যা গঠন করব, বিভিন্ন অঙ্কের সংখ্যা গঠন করব। প্রথমে আমাকে যদি বলা হয় যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তাহলে আমি এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। তাহলে 9 লিখতে বলছে কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। তাহলে হয়ে গেল আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর যদি আমাকে বলা হয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, যেহেতু বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, তাহলে 7 অঙ্ক মানে 7টি 9 লিখতে বলা হয়েছে। তাহলে আমরা 7টি 9 লিখলাম, হয়ে গেল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যার দিকে যাব, যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 0। এখন আমি যদি আগের মতো 9-এর মতো 3টি 0 লিখে দিই, যেহেতু ক্ষুদ্রতম হচ্ছে ছোট, অর্থাৎ 0 3টি 0 লিখব, কারণ বৃহত্তম সংখ্যা গঠন করার ক্ষেত্রে যত অঙ্ক বলেছে ততটা 9 লিখেছি। আর যেহেতু 0 সবচেয়ে ছোট অঙ্ক, এই জন্য আমাকে 3 অঙ্কের বলা হলে আমি 3টা 0 লিখব। কিন্তু আমি যদি 3টা 0 লিখি তাহলে এখানে এই 3টি 0-র কোনো মূল্য হচ্ছে না। তাই সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 1 স্বাভাবিক সংখ্যার মধ্যে। একটি 0-এর পরিবর্তে আমি 1 লিখে দিব, বাকি 2টা 0 থাকবে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার দাঁড়াচ্ছে 1 লেখা 2 0। ঠিক একইভাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লেখা 4 0। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লেখা 6 0। আমরা এভাবে যদি আমাকে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন করতে বলা হয়, তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করা একেবারে সহজ, কারণ যত অঙ্ক বলবে ততটা নয়। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, আমাকে যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় তাহলে আমি 1 লিখে 3টা 0 লিখব। এভাবে আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি। আমরা ষষ্ঠ শ্রেণীর 1.1-এর 6 নম্বর অঙ্কটা নিয়ে যদি একটু বলি, ষষ্ঠ শ্রেণীর 1.1-এর 6 নম্বর অঙ্ক নিয়ে যদি বলি, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। আমরা ইতিমধ্যে তোমাদেরকে শিখিয়েছি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কীভাবে লিখতে হয়, 7টা 9, এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখতে হয়, 1 লেখা 6টা 0। তাহলে প্রথমে তোমাকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। লিখার পরে বলছে যে প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে প্রথমে এই অঙ্কটি এবং শেষের এই অঙ্কটি পরিবর্তন হবে। ঠিক একই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমের এই অঙ্কটি এবং শেষের এই অঙ্কটি পরিবর্তন হবে। তাহলে এই অঙ্কটি যদি পরিবর্তন হয় তাহলে বৃহত্তম সংখ্যা লিখতে গেলে প্রথমে 7, এই 9-এর পরিবর্তে 7, পরে 1 2 3 4 5, 5টা 9 ঠিক থাকবে, 3 4 5, এবং এই 9-এর পরিবর্তে হচ্ছে 6। ঠিক একইভাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার প্রথমের 1 চেঞ্জ হয়ে লিখতে হবে 7, 1 2 3 4 5, 5টা 0, 1 2 3 4 5, আর এই 0-এর পরিবর্তে হচ্ছে 6। তাহলে আমাদের হয়ে গেল যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে এই কাজটুকু করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা
এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবা, লিখে লিখবা নির্ণয় বৃহত্তম সংখ্যা, লিখে এই 9কে পরিবর্তন করে 7, 1কে পরিবর্তন করে 7 লিখবা, আর শেষের 9 এবং 0কে পরিবর্তন করে 6 লিখবা। তাহলে হয়ে গেল আমাদের নির্ণয় বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, যাদের প্রথমে 7 এবং শেষে 6 রয়েছে। এখন আমরা আলোচনা করব স্বকীয় মান এবং স্থানীয় মান নিয়ে। প্রশ্ন হচ্ছে যে সংখ্যাই অঙ্কের স্বকীয় মান এবং স্থানীয় মান। তাহলে আমরা দেখে নিই স্বকীয় মান কাকে বলে। কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাই অঙ্কের স্বকীয় মান। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে, কোনো সার্থক অঙ্ককে আমরা আলাদা করে লিখলে যে মান প্রকাশ করবে সেটি হচ্ছে এর স্বকীয় মান। স্থানীয় মান, তাহলে অঙ্কসমূহ পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য, পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাই ওই সংখ্যার স্থানীয় মান। এখানে আমরা একটি সংখ্যা 125 লিখেছি, তাহলে 125 5কে আলাদা করে লিখলাম, 2কে আলাদা করে লিখলাম, 1কে আলাদা করে লিখলাম। তাহলে 125 সংখ্যাটিতে 1-এর স্বকীয় মান 1, 2-এর স্বকীয় মান 2, 5-এর স্বকীয় মান 5। কিন্তু সংখ্যাটিকে আমরা পাশাপাশি লিখে যে 125 পেয়েছি। এখন যদি আর অবস্থান বিবেচনা করি তাহলে 5-এর অবস্থান হচ্ছে একক অবস্থানে, 2 হচ্ছে দশক এবং 1 হচ্ছে শতক অবস্থানে। তাহলে 5কে 1 দ্বারা গুণ করলে 5, তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 5। 2কে 10 দ্বারা গুণ করলে হচ্ছে 20, তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 20 এবং 1কে যেহেতু শতক অবস্থানে এর অবস্থান, তাহলে 1কে 100 দ্বারা গুণ করা হলে এর স্থানীয় মান হবে 100। আমরা যদি যোগ করি তাহলে 125 পেয়ে যাচ্ছি। এভাবে যে কোনো সংখ্যাই তার স্বকীয় মান এবং স্থানীয় মান প্রকাশ করে। এখন আমরা জানব সার্থক অঙ্কের স্থানীয় মান কীভাবে লিখে। আমি এখানে একটা সংখ্যা লিখেছি, তো সংখ্যা 8-এর স্থানীয় মান, যেহেতু এক অবস্থানে 8, 7-এর স্থানীয় মান, 7-এর পরে একটি অঙ্ক রয়েছে 70, 5 শূন্য সার্থক অঙ্ক নয়, তাহলে 5 হচ্ছে সার্থক অঙ্ক। 5-এর স্থানীয় মান, 5-এর 1, একক, দশক, শতক, সহস্র, মানে 5-এর পরে 3টি শূন্য বসবে, যেহেতু 3টে অঙ্ক রয়েছে তাহলে 3টি শূন্য বসবে। তুমি হিসাব করে লিখতে পারো। যেমন 4-এর স্থানীয় মান 4 লিখলাম, লিখার পরে 1, 2, 3, 4, 4টি অঙ্ক রয়েছে, 4টি শূন্য দিবা। এরপরে সার্থক অঙ্ক হচ্ছে 3, 3-এর স্থানীয় মান 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি অঙ্ক রয়েছে, 7টি শূন্য দিবে, 1, 2, 3, 4, 5, 6, 7। 1-এর স্থানীয় মান, 1-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি অঙ্ক রয়েছে, 8টি শূন্য দিবা। তুমি এভাবে যে কোনো সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান এভাবে লিখতে পারো। এখন আমরা আলোচনা করব দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যা গঠন পদ্ধতি। প্রথমে আমরা আলোচনা করব দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি। দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিটি হচ্ছে যে একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হাজারের গড়ে হাজার দেখতে পাচ্ছি অযুত আর হাজার মিলে, লক্ষ হচ্ছে যে লক্ষ ও নিযুত মিলে। আমরা যদি প্রত্যেক গড়ে 1 বসিয়ে দিই, 1 1 1 1 1 বসিয়ে দিলাম, তাহলে আমরা হাজারের কয় গড়? 2 গড়। আমরা হাজারের 2 গড় পরে দেখতে পাচ্ছি, তাহলে একক, দশক, শতকের পরে আমরা একটা কমা বসাবো, যেহেতু হাজারের 2 গড় পরে কমা বসাবো। আর লক্ষ, নিযুত অর্থাৎ লক্ষের হচ্ছে 2 গড় পরে কমা বসাবো। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে 3টি কমা বসিয়ে যে কোনো সংখ্যা পড়তে পারি এবং লিখতে পারি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কোটির গড়ে হচ্ছে 1, লক্ষের গড়ে হচ্ছে 11 এবং হাজারের গড়ে 11, শতকের গড়ে 1, দশকের গড়ে 1 এবং এককের গড়ে 1। তাহলে এখানে হচ্ছে 1 কোটি, 11 লক্ষ, 11,000, 100, দশক আর একক মিলে হচ্ছে 11। তাহলে 1 কোটি, 11 লক্ষ, 11,111 সংখ্যাটি। এখন আমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের 1-এর ক বলি যে 20,070, তাহলে 20,070 আমরা কি লিখব? 20,000, তাহলে হাজারের গড়ে 20 হবে। আমি যদি
শূন্য 2 লিখি তাহলে কিন্তু হবে 2000। আমাকে লিখতে হবে 2 0 20,000, তাহলে 20,000 কমা 70, তাহলে শতক নাই, শতক 0 আর 70, দশক 7, একক 0 70, তাহলে 20,000 70 হয়ে গেল। 102 কোটি 102 কোটি 5,000, তাহলে 102 কোটি, তাহলে এখানে 102 কোটি হবে 102 কোটি 5,000, তাহলে 5,000 কিন্তু লক্ষের 2 ঘর বলা হয়নি, তাহলে লক্ষের 2 ঘর হবে 0 5,000, 5,000 লিখব আমরা 05, কিন্তু যদি আমরা লিখি 50 তাহলে হয়ে যাবে 50,000, এই জন্য আমরা লিখব 05, যেহেতু হাজারের 2 ঘর 05, 5,000 700, শতক হচ্ছে 708, দশক নেই, একক হচ্ছে 8, তাহলে হয়ে গেল আমাদের 102 কোটি 5,708। এখন আমরা দেখব এই সংখ্যাটিকে কিভাবে কথায় লিখতে হয়। আমি তোমাদেরকে বলেছিলাম দেশীয় রীতিতে 3 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক পরে, যেহেতু হাজারের 2 ঘর এই জন্য 2 অঙ্ক, লক্ষের 2 ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটি লেখাও যায় এবং পড়াও যায়। তাহলে আমরা ঠিক একইভাবে এই সংখ্যাটিকে দেশীয় রীতিতে প্রথমে 1 2 3 3 অঙ্ক পরে কমা, এরপরে 2 অঙ্ক পরে কমা, আর নেই যেহেতু, তাহলে এই 2 ঘর হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ, তাহলে 44 লক্ষ, 44 লক্ষ, হাজার 0 785, এরপর আমরা এই সংখ্যাটি দেখব। প্রথমে হচ্ছে 3 অঙ্ক 1 2 3 অঙ্ক পরে কমা, এরপরে 2 অঙ্ক, এরপরে 2 অঙ্ক, তাহলে হাজার 0 লক্ষ 39 কোটি হচ্ছে 8, তাহলে 8 কোটি আমরা লিখতে পারি 8 কোটি 39 লক্ষ, 39 লক্ষ 765। তাহলে এইভাবে আমরা যে কোনো কথায় লেখার সংখ্যাকে অঙ্কে লিখতে পারি এবং অঙ্কে লেখার সংখ্যাকে কথায় লিখতে পারি। অর্থাৎ তোমাকে শুধু মনে রাখতে হবে একটাই, যে 3 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক পরে কমা বসিয়ে সংখ্যাটি পড়াও যায় এবং লেখাও যায়। এখন আমরা দেখব আন্তর্জাতিক গণনা পদ্ধতিটি, যে উপরে আমরা আমাদের দেশীয় রীতিটি লিখেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক রীতিটি হচ্ছে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন। এখানে হাজারের হাজার অযুত লক্ষ মিলে হচ্ছে হাজার, আন্তর্জাতিক রীতিতে 3 ঘর, এবং নিযুত কোটি এর পরে একটি ঘর মিলিয়ে হচ্ছে বিলিয়ন 3 ঘর, এর মিলিয়ন এর পরের 3 ঘর হচ্ছে বিলিয়ন, বা এর পরের সংখ্যাগুলো হবে অঙ্কগুলো বিলিয়নে গণনা করা হবে। আমি যদি সবগুলোতে 1 1 1 1 লিখে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক রীতিতে আমরা 3 অঙ্ক একক দশক শতকের পরে একটা কমা দিতে হবে, এরপরে 3 অঙ্ক পরে কমা দিতে হবে, যেহেতু 3টি ঘর মিলে হচ্ছে হাজার, এরপরে 3 অঙ্ক পরে কমা দিতে হবে। তাহলে আন্তর্জাতিক রীতিতে মনে রাখতে হবে 3 অঙ্ক 3 অঙ্ক পরে কমা, আর দেশীয় রীতিতে 3 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক পরে 2টি কমা বসিয়ে সংখ্যা পড়া এবং লেখা হয়। তাহলে এখানে কত হবে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,111। তো এভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে 3 অঙ্ক 3 অঙ্ক পরে কমা বসিয়ে সংখ্যাটি আন্তর্জাতিক পদ্ধতিতে পড়া এবং লেখা যায়। তাহলে আমরা তোমাদের বইয়ের উদাহরণ 5 আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখব, যে আমরা বলছিলাম যে 3 অঙ্ক পরে কমা বসাতে হবে 1 2 3 1 2 3 1 2 3, 3টি কমা বসাতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন, তাহলে 204 বিলিয়ন,
204 বিলিয়ন, বিলিয়ন। 340 মিলিয়ন, 340 মিলিয়ন, মিলিয়ন। 432 হাজার, 432 হাজার, 432 হাজার। শতক নেই, দশক নেই, একক 4, তাহলে হয়ে গেল আমাদের। এভাবে তোমরা যে কোনো সংখ্যাকে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 অঙ্ক পরে কমা বসিয়ে, প্রথম 3 অঙ্ক হচ্ছে একক, দশক, শতক, এরপরে 3 ঘর হচ্ছে হাজার, এরপরে 3 ঘর হচ্ছে মিলিয়ন, এরপরে সংখ্যাগুলো হবে বিলিয়ন, যা হয়। এবার আমরা 3 অঙ্ক পরে কমা বসিয়ে আমরা মিলিয়নেও আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আর যদি দেশীয় রীতি হয় তাহলে 3 অঙ্ক 2 অঙ্ক পরে কমা বসিয়ে আমরা সংখ্যাটিকে পড়তে পারি এবং কথায় লিখতে পারি, বা কথায় দেওয়া থাকলে অঙ্কে লিখতে পারি। তো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে অঙ্ক কী বা অঙ্কপাতন কী, কীভাবে সংখ্যা গঠন করা যায়, অর্থাৎ কীভাবে বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারি, আর যে কোনো সংখ্যার স্বকীয় মান বা স্থানীয় মান কী, বা একটা সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান কীভাবে লিখতে হয়, এবং যে কোনো সংখ্যাকে আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে কীভাবে পড়তে হয় এবং লিখতে হয়। তোমাকে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে সংখ্যা পড়া এবং লেখার পদ্ধতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে দেশীয় পদ্ধতি অবশ্যই 3 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক পরে কমা বসিয়ে তোমাকে সংখ্যাটি পড়তে হবে, লিখতে হবে। আর আন্তর্জাতিক রীতিতে 3 অঙ্ক 3 অঙ্ক 3 অঙ্ক পরে কমা বসিয়ে 3টি কমা, দেশীয় রীতিতে 3টি কমা, আন্তর্জাতিক রীতিতেও 3টি কমা। কিন্তু আন্তর্জাতিক রীতি হচ্ছে 3 অঙ্ক 3 অঙ্ক পরে, আর দেশীয় রীতিতে হচ্ছে 3 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক পরে কমা বসিয়ে সংখ্যাটি পড়ে লেখা যায়, অঙ্কেও লেখা যায়, কথায়ও লেখা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।